টেবিলে বসার পর থেকেই রোদ লক্ষ্য করলো জারিনের অদ্ভুত আচরণ। এমন করে রাবিনের দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে আল্ট্রাস্ক্রিন স্ক্যান চালাচ্ছে। আবার রাবিন একটু চোখ তুলতেই এমন ভান করে খাচ্ছে যেন পৃথিবীর সব ক্ষুধার উৎস আজ তার পাতে জমা হয়েছে। এমন প্রতিক্রিয়া চলছে গত 10 মিনিট যাবৎ। জারিনের এমন আচরণে রোদ তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। শেষ আর না পেরে জারিনের কানের কাছে মুখ নিয়ে তাতে দশ চেপে ফিসফিস করে বলল, কি রে, এমন পেঁচার মতো চোখ করে তাকাচ্ছিস কেন? মনে হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে তোকে পাঠানো হয়েছে ভাইয়াকে পর্যবেক্ষণ করতে। চুপ, খাবার খাচ্ছি। তাকালে কি হয়েছে? সামনে বসে আছে, তাকাতে পারি না? তুই এত কিছু খেয়াল করিস কেন? হুম। বলে আবারও রোদের উপর উল্টো রাগ দেখালো জারিন। রোদের মেজাজ খারাপ হলেও সে চুপ করে রইল। এমন সময় আমেনা তরকারি বাটি রাখতে রাখতে বলল, জারিন আপা আজ শান্ত কেন? একেবারে দেশি দইয়ের হাড়ির মতন বইসা আছেন। আমেনার কথা শুনে রোদ বাদে বাকি সবাই তাকালো জারিনের দিকে। জামিনা আপা, তুমি বুঝবা না এই পাগলের কারবার। আজকে ওনার সামনে আমাদের মহামানব রাভিন ভাইয়া বসে আছেন, সেই জন্যই উনি আজ তোমার দইয়ের হাড়ি হয়ে আছে। মেঘের কথায় রাবিন অপ্রস্তুত হেসে ফেল। জারিনের মুখে তখন রাগ, লজ্জা, বিব্রত সব মিলে মিক্স সালাদে পরিণত হয়েছে। তবু নিজের সাফাই গিয়ে মেঘের উদ্দেশ্য করেই বলে উঠল, তুই সবসময় বেশি কথা বলিস মেঘ। ছোট মানুষ বড় মানুষদের মধ্যে কথা না বলে চুপচাপ খা। মেঘ আবারও কিছু বলতে যাবে, এর আগেই মেঘলা আহমেদ থমকে উঠলেন। মেঘ, খাবার সময় এত কথা কিসের? চুপচাপ খাবার খা, কারো মুখে যেন আর একটা কথাও না শুনি। মেঘলা আহমেদের কথা শুনে সবাই চুপচাপ খেতে লাগলো, কেউ আর কোনো কথাই বললো না। এরই মধ্যে গত হয়েছে আরো 5 দিন। আজ চন্দ্রার বিয়ের ডেট ফিক্সড করতে এই লোক এসেছে খন্দকার বাড়ি থেকে, তাই প্রধান বাড়িতে তোড়জোড় আয়োজন চলছে। বাড়ির প্রথম বিয়ে বলে কথা, ডেট ফিক্সড করতে আসবে, কিন্তু রান্নাঘরের আয়োজন দেখলে মনে হবে বিয়ে বাড়ি। মেহমানরা খাওয়া দাওয়া শেষ করেছে একটু আগে, এখন সবাই বসে আছে ড্রয়িং রুমে। অন্যদিকে জারিন উপর থেকে রেলিংয়ে 2 হাত ভর দিয়ে উকি মেরে দেখছে তাদের অবস্থান, কারণ বেলা 3টা বাজতে চলেছে, তারা এখনো খাবার খায়নি। খিদায় পেটটা চোচো করছে। জারিনের পেছন থেকে ওড়না চেপে ধরে রেখেছে রোদ। দুজন মিলে নিচে যাবে খাবার খেতে, তাই আগে মেহমানদের অবস্থান বুঝে নিচ্ছে। ড্রয়িং রুমে সবাইকে বসে থাকতে দেখে তারা মনে মনে আফসোস করতে লাগলো। তখনই বলা হয়েছিল সবাইকে খেয়ে নিতে, কিন্তু তারা তো খায়নি, আর এখন বসে বসে আফসোস করতে হচ্ছে। নিচে নামতে গেলে তাদের চোখ পড়বে নিশ্চিত, তবে এতে যায়নি কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রোদকে নিয়ে। রোদ আবার নতুন মানুষ বা মেহমানদের সামনে যেতে লজ্জা পায়, তাই সে ঘাপটি মেরে এত সময় চন্দ্রার রুমে বসেছিল, একটু আগে বেরিয়ে এসেছে। বেচারি ক্ষুদায় বাঁকা হয়ে আছে, তবুও নিচে নামতে নারাজ। সাথে জারিনকেও আটকে রেখেছে, কারণ রোদ জারিনকে একা যেতে দেবেই না। এদিকে বাইরে আসতে খাবারের গন্ধে জারিনের ক্ষুধা আরও যেন বেড়ে যাচ্ছে। আর সইতে না পেরে জারিন খিদার চাপ মেশানো এক্সপ্রেশন দিয়ে বলে উঠল, আমার ওড়না ছাড় রোদ, আমি চলে যাই। আমার আর তর সইছে না। খিদের চোটে আমার নাড়ি ভুড়ি এদিক ওদিক ব্রেক মারছে। প্লিজ জারিন, আমারে ফালাইয়া তুই যাইস না বোন। তুই যদি আমারে ফালাইয়া চলে যাস, তখন আমার নারী ভুড়ি সব আন্দোলনে নেমে যাবে রে। তখন আমার শেখ হাসিনার মতো উঠতে উঠতে ডাইনিংয়ে যাওয়ার ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলেই রোদ জাইনের ওড়না আরও জোরে চেপে ধরে কাঁদো কাঁদো চেহারা নিয়ে তাকিয়ে রইল জাইনের দিকে। রোদের এমন অনুরোধ শুনে জারিন যেন আরও বিরক্ত হলো। সে চোখ মুখ কুচকে আবারও নিজে উকি মারল। তখনই জোবানকে উপরে উঠতে দেখে জারিনের চোখ চকচক করে উঠল। রোদকে নিয়ে জারিন এগিয়ে গেল সিঁড়ির গোড়ার দিকে। জোবান জরুরি কাজে নিজের রুমে যাচ্ছিল, কিন্তু সামনে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল। কি হয়েছে? এভাবে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছিস কেন? জারিন এক মুহূর্ত দেরি না করে রোদের ওড়না থেকে হাত ছাড়াতে ছাড়াতে বলল, ভাইয়া, আমাকে তুমি উদ্ধার করো রোদের হাত থেকে। নিচে থেকে গরম গরম সুস্বাদু খাবার আমাকে ডাকছে, আর এদিকে ওর জন্য আমি নিচে যেতে পারছি না। ওরে তুমি যেভাবে পারো নিচে নিয়ে যাও। ক্ষুধায় আমার পেটে ডাকাডাকি শুরু করে দিয়েছে, আর থাকতে পারছি না। হ্যাঁ ভাইয়া, আমাকে একটু তোমার আড়াল করে ডাইনিং পর্যন্ত পৌঁছে দাও না প্লিজ। দুজনের এমন আকুতি শুনে জোবান হতবাক হয়ে গেল। দুজনের দিকে তাকিয়ে বলল, মানে তোদের দুইজনের অবস্থাই ভয়াবহ? তোরা তখন খাসনি? দুজন সমানে মাথা নাড়লো। জোবান আর কি করবে?
তার জরুরি কাজ বাদ দিয়ে আগে তাদের নিচে যাওয়ার মিশনে নেমে গেল। বোনদের এমন অসহায় অবস্থা দেখে বেচারার যে কষ্ট হচ্ছে। জোবান কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে কিছু একটা ভেবেই বলে উঠল, ঠিক আছে, তোরা স্টোররুমের পাশের ব্যাক স্টেয়ারটা দিয়ে নাম। ওদিক দিয়ে নামলে কারো চোখে বেশি পড়বি না। আমি নিচে গিয়ে ওই পাশটায় দাঁড়িয়ে থাকবো তাদের সামনে। তখন তোরা কিচেনে ঢুকে পড়বি। আর ব্যাক সাইড একটু দেখলে সমস্যা নেই। যা তোরা, আমি নিচে যাচ্ছি। এত সুন্দর প্ল্যান শুনে দুজনের চোখ চিকচিক করে ওঠে। আর কোনো কথা না বলে তারা স্টোর রুমের দিকে রওনা দিল। জোবান অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। এখান থেকে চলে যেতে পারছেও না, আবার ওই বেয়াদবটার জন্য দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। তার বিরক্তির মূল কারণ চন্দ্রার ননদ অরিন। সে বুঝে পায় না একটা মানুষ কতটা বেয়াদব হলে ভরা মজলিসে একটা ছেলের দিকে চ্যাপ চ্যাপ করে তাকিয়ে থাকতে পারে। নাক টিপে দুধ বের হবে। এই মেয়ে কিনা তাকে চোখ দিয়ে এভরিথিং করছে। মন তো চাইছে এক থাপ্পড়ে মুখের মানচিত্রে পাল্টে দিতে। মনে হচ্ছে জীবনে এই প্রথমবার তাকে দেখছে, অথচ কয়েকদিন পরপরই দেখা হয়। তারপর এভাবে তাকিয়ে থাকার কোনো মানে হয়? জোবান বিরক্ত হয়ে যেই না চলে যাচ্ছিল, ঠিক তখনই মাঝপথে চন্দ্রপ্রভা বেগম এসে তার হাতে নাস্তার একটা ডিশ ধরিয়ে দিল। বিয়ের সব কথাবার্তা শেষ হয়েছে একটু আগে। তারা কিছুক্ষণের মধ্যে চলে যাবে, তাই যাওয়ার আগে আবারও নাস্তা পরিবেশন করা হচ্ছে। আর সেই সার্ভ করার দায়িত্ব পড়েছে জোবান আর মেঘের উপর। বোনের বিয়ে বলে কথা, বাড়ির একমাত্র ছেলে, দায়িত্ব তো তাকে পালন করতেই হবে। ওই বেয়াদবটার জন্য দায়িত্ব এড়াতে পারবে না। অনিচ্ছা সত্ত্বেও সে আবার ড্রয়িং রুমে এগিয়ে গেল। বেয়াদবটারে যদি একবার একা পাই, 2-4টা থাপ্পড় দিয়ে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার শোধ তুলব। ঘড়ি কাটা সন্ধ্যা 6টার ঘরে। জারিনের রুমে বসে আছে রোদ। সে মোবাইলে কার্টুন দেখছে। জারিন আর মেঘ গেম খেলছে। এরই মধ্যে হঠাৎ জারিন রেগে চিৎকার করে উঠল, মেঘ, তুই নিচে আসলি না কেন? ওপর থেকে কোনো উত্তর নেই। স্ক্রিনে টিম ওয়াপের নোটিফিকেশন, ইউর টিম হ্যাজ বিন এলিমিনেটেড। আমি বুঝতে পারিনি এমনটা হবে। কি বুঝতে পারিসনি? তুই জেনে বুঝে ঘাটতেরামি করে এমন করেছিস। তুই এই টিমে আর খেলতে আসবি না। তোর বেশি পাকনামির জন্য আজকে শেষ মুহূর্তে এসে হারতে হয়েছে। সবসময় তুই বেশি পাকনামি করিস। মেঘ জারিনের কথা শুনে কিছুটা রেগে গেল। হ্যাঁ, আসছে উনি আমাকে টিম থেকে বাদ দিতে। নিজে তো সবসময় নুবের মতো খেলো, আজকে একটু ভালো খেলে নিজেকে প্রো ভাবা শুরু করেছো নাকি? মেঘের ব্যঙ্গ মিশ্রিত কথা শুনে জারিনের রাগ আরও বেড়ে গেল। রেগে বালিশ ছুঁড়ে মারল মেঘের দিকে। মেঘও কম যায় না। সে আরেকটা বালিশ নিয়ে এগিয়ে এসে জারিনের মাথায় বাড়ি মারল। তাতে লেগে গেল যুদ্ধ। এদিকে রোদ চোখ বড় সড়ো করে তাকিয়ে আছে তাদের দিকে। মুহূর্তের মধ্যে এমন যুদ্ধ কেন লাগলো তা রোদ এখনো বুঝে উঠতে পারছে না। রোদ দুজনের হাবভাব বুঝতে পেরে তাদের থামানোর জন্য যেই না মেঘকে টেনে আনতে যাবে, তখনই জারিন দুই হাতে মেঘের চুল টেনেই ধরলো। মেঘও বালিশ ছেড়ে জারিনের চুল টেনে ধরলো। রোদ দুজনের এমন চুল টানাটানি দেখে হতভম্ব হয়ে গেল। মুহূর্তের মধ্যে তাদের পরিস্থিতি আরো বিগড়ে গেল। চুল ধরে আছে তো আছেই, তার সাথে যোগ হয়েছে পা দিয়ে লাথি। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে রোদ তাড়াতাড়ি দুই পাগলকে ছাড়াতে গেল, কিন্তু ছাড়াতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি। রোদ প্রথমে মেঘকে ছাড়াতে চেষ্টা করে, তাতে সফল না হয়ে জারিনকে ছাড়াতে যখনই তার হাত ধরে টান দিল, তখনই মেঘ জারিনের চুল ছেড়ে দিল। ফলস্বরূপ রোদের টানকে জারিন ঠাস করে খাট থেকে নিচে নেমে পড়ে গেল। নিচে পড়তে জারিন চিল্লিয়ে উঠল। জারিনকে নিচে পড়ে যেতে দেখে রোদ আর মেঘ চমকে উঠল। জারিন চিল্লাতে চিল্লাতে উঠে বসতেই তার অবস্থা দেখে দুই ভাই বোন ঘর কাঁপিয়ে হু হু করে হেসে উঠল। কারণ জারিনকে এখন যে কেউ দেখলে পাগল বলে আখ্যায়িত করতে দুবার ভাববে না। এলোমেলো চুল সব সামনে এসে পড়েছে, মুখ দেখা যাচ্ছে না। প্লাজোর সাথে গায়ে ঝোলাঢালা একটা টি শার্ট, হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে সমান তালে চেঁচিয়ে রোদ আর মেঘের গোষ্ঠী উদ্ধার করছে। তাদের দুই ভাই বোনকে এভাবে হাসতে দেখে জারিন আরও রেগে গেল। রেগে মেঘে তাদের দিকে তেড়ে আসতে দেখে দুই ভাই বোন দৌড়ে রুম থেকে বেরিয়ে দুজন দুই দিকে ছুটল। তাদের পিছু পিছু জারিনও ছুটল। মেঘকে নাগালের বাইরে চলে যেতে দেখে সেই রোদের পিছু নিল। ড্রয়িং রুমের সোফায় বসে জিহাদ প্রধান চন্দ্রের সাথে ভিডিও কলে কথা বলছে। অন্য আরেক পাশে সোফায় বসে আছে জিহাদ প্রধান। দুই ভাই মিলে বিয়ের আয়োজন নিয়ে আলোচনা করছে চন্দ্রের সাথে। এরই মধ্যে রোদ দৌড়ে এসে ধপ করে
বড় মামার পাশে বসে পড়ল। রোদ জানে এই অবস্থা বড়দের সামনে কিছুতেই আসবে না, তাই বুদ্ধি করে এখানে এসে বসে পড়েছে। দৌড়ে আসায় তার চুল খুলে পিঠ ঠেকে গেছে। এতটুকুতেই কেমন হাঁপাচ্ছে মেয়েটা। রোদের এই অবস্থা দেখে জাহিদ প্রথম জিজ্ঞেস করলো, কি রে মামনি, এই অবস্থা কেন? দৌড়াচ্ছিলে কেন? আর বলো না মামা, তোমাদের বাড়ির ছোট্ট পেতনিটা জ্বালায় না, দৌড়ে উপায় আছে বলো তো? মেঘের সাথে ঝগড়া করে না পেরে এখন আবার আমায় ধাওয়া করেছে। আমায় ধরতে পারলে আমার সব চুল ছিঁড়ে ফেলবে, তাই বুদ্ধি করে তোমাদের কাছে আসলাম আমি। সে আবার ভদ্র পেতনি, বড়দের সামনে আবার মারামারি করে না সে। বলে বুকে হাত দিয়ে দম নিয়ে আবার বলে উঠল, শোনো মামা, একটা ভালো বুদ্ধি দিই। চন্দ্রাপুর বিয়ের পরেই জারিন পেতনিটাকে বিয়ে দিয়ে বিদায় করো বাড়ি থেকে। বিয়ের বয়স তো মোটামুটি হয়েই গেছে। আমি আম্মুর কাছে শুনেছি গ্রামের মেয়েদের নাকি 15 থেকে 16 বছর বয়স হলেই বিয়ে দিয়ে দেয়। আর ওর তো 17 চলছে, বিয়ের পরেই না হয় 18 হলো, সমস্যা কি বলো তো? না হলে পরে দেখা যাবে তোমাদের ছেলেদের কিউট পিউট বউদের ঘাড়ের উপর বসে চড়ে বসবে চুল ছেঁড়ার জন্য। পরে বেচারা বউরা পড়বে বিপদে। এক নাগারে কথাগুলো বলে থামলো রোদ। তখনও খেয়াল করেনি চন্দ্র যে ভিডিও কলে। রোদের কথা শুনে জিহাদ হেসে চন্দ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনছিস চন্দ্র, আমাদের রথ পাখি তোদের বউদের নিয়ে কত চিন্তা করে। চন্দ্রের নাম শুনতে রোদ চমকে উঠল। আশেপাশে তাকিয়ে টেবিলের দিকে চোখ যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ল্যাপটপের স্ক্রিনে ঝলঝল করছে চন্দ্রের উজ্জ্বল চেহারা। তার দিকেই তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। চোখাচোখি হতেই রোদের শরীর কেঁপে উঠল। সাথে সাথে রোদ চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। সে এতক্ষণ চন্দ্রের সামনে বসেছিল, এটা মনে পড়তে লজ্জায় হাঁসফাঁস করে উঠল। ছাস করে উঠে দৌড়ে চলে গেল ড্রয়িং রুম থেকে। চন্দ্রকে দেখে রোদ ভয়ে চলে যেতে দেখে দুই ভাই সমান তালে উচ্চ শব্দে হেসে উঠল। লন্ডনের রাত এখন 12টার ঘরে। চন্দ্র তার অ্যাপার্টমেন্টের বারান্দার রেলিংয়ে এক হাত চেপে ধরে অন্য হাতে আধ খাওয়া সিগারেট একের পর এক টান দিচ্ছে। ধোয়ার কুণ্ডলি ওঠে গিয়ে মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। শটান দাঁড়িয়ে আছে সে, পাশে আদিয়াত দাঁড়িয়ে, চোখে মুখে চিন্তার রেখা। দুজনের মাঝে নীরবতা, গাঢ় নীরবতা ভেঙে আদিয়াত বলে উঠল, 1 মাসের সিগারেট কি এক রাতেই খেয়ে শেষ করে ফেলবি নাকি? আজব, এমন নেশাখোরদের মতো আচরণ করছিস কেন? চন্দ্র স্বভাবসিদ্ধ ঠান্ডা স্থির। আদিয়াতের প্রশ্ন যেন সে শুনতেই পায়নি, একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। আরে ভাই, এত টেনশন নেওয়ার কি আছে? রোদ তো এখন আর ছোট্ট নেই, সে তোর অনুভূতি বুঝতে পারবে না। তাছাড়া তুই যদি ওর কাছ থেকে দূরে দূরে থাকিস তাহলে ওর তোর প্রতি অনুভূতি তৈরি হবে কি করে? ওর কথা চিন্তা করে তো 2 বছর দূরেই ছিল। তখন তো ছোট্ট ছিল, তাই সে দূরত্বটা প্রয়োজন ছিল। কিন্তু এখন তো আর সে কিশোরী নেই, এখন সে পূর্ণ যুবতী। এখন এত কিসের সমস্যা? চন্দ্র এবার ধীরে ধীরে মাথা নিচু করল। সিগারেটের আঙ্গারটা যেন ম্লান হয়ে এলো তার আঙুলের মাঝে। চন্দ্র চোখ বন্ধ করলো এক মুহূর্ত। সিগারেটটা ঠোঁট থেকে সরিয়ে আকাশের দিকে মুখ করে গভীর শ্বাস টেনে পড়ল। সমস্যা তো এখানে, যখন কিশোরী ছিল তখন ওকে দেখলে আমার ভেতরের নেগেটিভ ফিলিং জেগে উঠত। আর এখন পূর্ণ যুবতী, তার উপর সম্পর্কটা হালাল। আমি নিজের উপর 0% বিশ্বাস রাখতে পারছি না। এখন ওর 18 বছর পূর্ণ হয়নি। আমার করা আচরণ যদিও খারাপভাবে নেয়, যদি দূরে সরে যেতে চায়। চন্দ্রের এমন সোজা সাপটা স্বীকারোক্তি শুনে আদিয়াত অবাক হলেও প্রকাশ করল না। সে আগেই বুঝতে পেরেছিল ব্যাপারটা সিরিয়াস। যখন চন্দ্র বাড়িতে কথা বলছিল তখন সেও চন্দ্রের সাথেই বসা ছিল। হঠাৎ রোদের কণ্ঠ শুনে সে কিছুটা অবাকই হয়েছিল। যদিও রোদকে দেখেনি, কারণ সে ছিল বিপরীত সাইডে বসা। কিন্তু চন্দ্রের হাবভাব দেখে যা বুঝেছে রোদকে চন্দ্র দেখতে পাচ্ছে, তখন সে আরও অবাক হয়েছিল। তার জানা মতে তাদের বিয়ের পর তাদের আর কোনোদিনও কথা হয়নি। চন্দ্র মূলত ইচ্ছে করে যোগাযোগ করেনি, সুতরাং হঠাৎ রোদকে চন্দ্রের সামনে বসে থাকতে দেখে, স্বাভাবিকভাবে কথা বলতে দেখে সে আরও বেশি অবাকই হয়েছিল। রোদকে আদিয়াত ছোট্ট থেকেই দেখে আসছে, ভীষণ নাজুক স্বভাবের মেয়ে সে। চন্দ্রের কাছ থেকে শুনেছে তারা কাজিন হলেও রোদ নাকি কোনোদিনও চন্দ্রের সামনাসামনি দাঁড়ায়নি। কথা বলা তো পরের কথা, আর এখন তো আরও আগে বলার কথা নয়। পরে অবশ্য সে বুঝতে পেরেছিল রোদ আসলে চন্দ্রকে যে কলে আছে সেটা এতক্ষণ খেয়ালই করেনি। আর যখন খেয়াল করেছে
তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে বেচারি রোদ তার স্বামীর ভেতরে আগুন ধরিয়ে দিয়েই গেছে। আর যখন খেয়াল করেছে তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে বেচারি রোদ তার স্বামীর ভেতরে আগুন ধরিয়ে দিয়ে গেছে। আর সে আগুন নেভানোর জন্য তখন ফোন কেটে বেলকুনিতে এসে আরেক আগুনের ধোঁয়া টেনে যাচ্ছে। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল আদিয়াত। ভীষণ কিছুক্ষণ পর নীরবতা সে বোঝানোর স্বরে বলল, দূরে থাকা নিরাপদ মনে হলেও বাস্তবতা তোর সামনে এসে দাঁড়াচ্ছে। এখনই এসব ভাবার দরকার নেই, দায়িত্ব নিয়ে এগো। ওকে দেখ, ওকে বোঝ, আর নিজের অনুভূতি প্রকাশ করতে শেখ। তাছাড়া তোর বউ তখন কি বললো শুনিসনি? গ্রামের মেয়েদের 15-16 বছরেই বিয়ে দিয়ে দেয়। এটা যদি ও জানে তাহলে 17 বছরের যুবতী হয়ে স্বামীরা যে বউদের আদর করে এটাও জানবে। তুই আজাইরে টেনশন করিস না। তুই যে ভয়ে ওর থেকে দূরে থাকতে চাইছিস, দেখিস পরে না আবার হিতে বিপরীত হয়, পাখি অন্য ডালে গিয়ে বাসা বেঁধে ফেলে। আদিয়াত এবার কথা শুনে চন্দ্রের চোয়াল শক্ত হয়ে ওঠে। দুই হাতে রেলিং চেপে ধরে ধরা হাতের রগগুলো ফুলে ওঠে। রাগে মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস টেনে পিছনে না ফিরে ফুট করে আদিয়াতকে গম্ভীর গলায় আদেশ ছুড়ে, টিকিট কনফার্ম কর গিয়ে, আর ডেট যেন 2 দিনের মধ্যে পড়ে। যত টাকাই লাগুক, টিকিট ম্যানেজ কর। চন্দ্রের কথা শুনে আদিয়াত এখন সাকি সাকি গান ছেড়ে নাচতে ইচ্ছে করছে। কোপটা যে তার জায়গা মতো মারতে পেরেছে এটা ভেবেই নিজে নিজে প্রাউড ফিল করছে। আর কথা না বাড়িয়ে সে ছুটল রুমের দিকে। আদিয়াত চলে যেতেই চন্দ্র তাতে দর চাপে। অন্য কাছে যাওয়া তো দূরের কথা, সেটা চিন্তা করলেই তো ওই মেয়ের জান কবজ করে ফেলবো আমি। এই যে আপু, শুনছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠ শুনে ঘাবড়ে ঘুরিয়ে তাকালো রোদ আর লাবিবা। তারা তাকাতে ছেলেটা বলে উঠল, আপু, মাস্টার স্যার রাফি ভাইয়া আপনাকে ডাকছেন। ওই যে ভাইয়া সেখানে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে, আপনাকে সেখানে যেতে বলেছে। ছেলেটার কথা শুনে অবাক হয়ে তাকালো তারা দুজনে। ছেলেটাকে তারা চেনে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মুখ চেনা আর কি, নাম জানি না। লাবিবা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, জি ভাই, আমাকে বলছে? হ্যাঁ আপু, আপনাকে বলছি। রাফি ভাইয়া আপনাকে তার সাথে দেখা করতে বলেছেন এখানে। কেন? আমাকে কেন? জানি না আপু, উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে ডেকে নেওয়ার জন্য। আপনি যান, আর একা যেতে বলেছে। উনি কৃষ্ণচূড়া গাছের নিচে আছে। ছেলেটার কথা শুনে ঘাড় ঘুরিয়ে কৃষ্ণচূড়া গাছের নিচে তাকালো লাবিবা। সেখানে দাঁড়িয়ে আছে তাদের ভার্সিটির সবচেয়ে মেধাবী এবং সুদর্শন ছেলে মিনময় রাফি। সবাই তাকে রাফি ভাই নামেই জানে। বেশ পপুলার একজন ছেলে, মানুষ হিসেবে অনেক ভালো, ভদ্র। কিন্তু লাবিবা ভেবে পেল না ওনার মতো একজন মানুষ তাকে কেন ডাকবে, তাও আবার একা। রোদের দিকে তাকালো লাবিবা, তারপর তাকে বলল, তুই কি বলিস রোদ, যাব নাকি? না। যা, সমস্যা কি? আমি শুনেছি উনি যথেষ্ট ভদ্র মানুষ, নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোকে ডাকেনি, কোনো দরকারে হয়তো ডেকেছে। কিন্তু আমার সঙ্গে ওর কিসের দরকার থাকতে পারে? সেটা তো গেলেই জানতে পারবি। তাড়াতাড়ি যা তো, উনি দাঁড়িয়ে আছে। রোদের কথায় লাবিবা আর কিছু না ভেবে রোদকে বসতে বলে এগিয়ে গেল কৃষ্ণচূড়া গাছের দিকে। রোদ বসে রইল একা। তাদের ক্লাস এখনো শুরুই হয়নি। এমনিতে রোদের আজকে বোরিং লাগছে জারিন না আসায়। যত ঝগড়াঝাটি হোক না কেন, তারা কেউ কাউকে ছাড়া চলে না। অন্য সময় হলে জারিন না আসলে সে কোনোভাবেই একা আসতো না কলেজে, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। কলেজ না থাকলেও আজকের অসুস্থতার বাহানা হলেও ঘাপটি মেরে বিছানায় পড়ে থাকত। চন্দ্র নামক পুরুষ আজকে বাড়িতে আসবে। মায়ের কাছে শুনেছে সে সকাল 10টায় তার ফ্লাইট ল্যান্ড করবে এয়ারপোর্টে। এই জন্যই জারিন আজকে আসে নাই। তার মায়ের কথা বলে তো লাভ কি? তার মা সকাল হতেই তোড়জোড় শুরু করেছিল ওই বাড়িতে যাওয়ার জন্য, তাকেও সাথে নিয়ে যাওয়ার ধান্দা ছিল। কিন্তু আজকের ইম্পর্টেন্ট ক্লাস আছে বলে বাহানা দিয়েছে। রোদ একটু আগে চলে এসেছে। তার মায়ের বিশ্বাস নেই, কখন না বলে রোদ তোর ক্লাস করতে হবে না, চল আমাদের সাথে। কতদিন পর সেটা বাড়িতে আসছে, এসে সবাইকে একসাথে দেখলে খুশি হবে। কিন্তু রোদ তো এবারে ত্রিসীমানাও পা রাখবে না আজকে থেকে। কিন্তু সামনে চন্দ্রা আপুর বিয়ে, এটা মনে পড়তে সে চুপসে গেল। ধরো, আমি কেন এত আজাইরা চিন্তা করছি? ওনার জন্য কি আমি বিয়ে খাবো না নাকি? নিশ্চয়ই খাবো, শুধু ওনার সামনে না বলেই তো হয়। আসসালামু আলাইকুম ভাইয়া।
লাবিবা মিনময়ের সামনে গিয়ে সালাম দিতে মোবাইল থেকে চোখ উঠিয়ে মিনময় লাবিবার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লাবিবা? মিনময়ের মুখে নিজের নাম শুনে লাবিবা মনে মনে কিছুটা চমকে উঠল, তবুও স্বাভাবিক উত্তর দিল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি, কিন্তু কিছু মনে করো না। আমি বেশি ভনিতা করে কথা বলতে পারি না, তাই কথাটা সরাসরি জিজ্ঞেস করছি। মিনময়ের কথা শুনে লাবিবা মন খুশিতে বাকবাকুম করে উঠল। কি কথা বলবেন উনি? আবার বলছে কিছু মনে না করতে প্রপোজ টপোজ করবে নাকি? মনে মনে এটা ভেবেই লজ্জায় ব্লাশ করতে লাগলো সে। ওনার মতো যদি একটি বয়ফ্রেন্ড হয় তার কপালে আর কিচ্ছুই লাগবে না, সব মেয়েদের ক্রাশ বয় তার বয়ফ্রেন্ড হবে। এটা ভেবেই সে ডানা মেলে আকাশে উঠতে লাগলো, কিন্তু বেশিক্ষণ উঠতে পারলো না। মিনময়ের পরবর্তী কথা শুনে ডানা ভেঙে ঠেস করে নিচে পড়ে গেল। তোমার সঙ্গে যে মেয়েটা বসেছিল, রোদ অর্থাৎ রৌদ্রময়ী আহমেদ, তাকে আমার ভালো লাগে, একটু বেশি ভালো বলতে পারো। সেই ভালো লাগাটুকু ভালোবাসায় রূপ নেওয়ার আগে ভাবলাম একটু খোঁজখবর নিয়ে নিলে ভালো হয়। এখন তোমার কাছে জানতে চাইছি, তোমার বান্ধবী রোদের কারোর সঙ্গে রিলেশন আছে নাকি? থাকলে বলতে পারো। ওর কারোর সঙ্গে রিলেশন থাকলে আমি জোর করব না। মিনময়ের মুখে এমন কথা শুনে লাবিবার এখন গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে করল। তার ভেতরে সবটুকু খুশি ফানুসের মতো উড়ে গেছে, নিজেকে কিছুটা স্বাভাবিক করে। ভাইয়া, রোদের আসলে কারোর সঙ্গে রিলেশন নেই, কিন্তু অনেক আগে থেকেই তার বিয়ে ঠিক হয়ে আছে তার কাজিনের সঙ্গে। কয়েক মাস পরেই তাদের আগত হবে, তাই সে কারোর সঙ্গে রিলেশনে জড়ায়নি। আর ও এসব পছন্দ করে না, সে তো তার কাজিনের সঙ্গে কথা বলে না। তাই আমি বলবো এ বিষয়ে ওকে জোর করা ঠিক হবে না। সরি ভাইয়া, আমার কথায় কিছু মনে করবেন না, আমি যতটুকু জানি সেটাই আপনাকে জানালাম। না না, কিছু মনে করব কেন? একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগতেই পারে, কিন্তু তার জন্য জোর করে রিলেশনে যেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি তো তোমাকে ডেকে পাঠিয়েছি এটা জানার জন্য। আশা রাখি তুমি সত্যিই বলছো। যেহেতু তার বিয়ে ঠিক আছে, তাহলে আমি আর এগোবো না। ও যেহেতু এসব পছন্দ করে না, তাই এ বিষয়ে ওকে কিছু বলো না, কেমন? আমার এখন যেতে হবে, ক্লাস আছে আমার, একটু পর আসি। ভালো থেকো। বলেই মিনময় চলে গেল। তার চলে যাওয়ার দিকে লাবিবা আফসোস করতে করতে বলল, পুরো কপাল আমার। ব্যাটার সিরিয়াসনেস দেখে ভাবলাম প্রেম নিবেদন করবে, কিন্তু হলো উল্টোটা। আমার সব ক্রাশই কেন রোদের ওপর উল্টে পড়তে হবে? এটা কোনো কথা? আল্লাহ, আমার মতো ফোলা ফোলা বাচ্চাকে এত দুঃখ কেন দাও? এই দুঃখের বোঝা মাথায় নিয়ে আমি সংসার কেমন করে সামলাবো গো আল্লাহ? লাবিবার এখনো মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সে প্রথমবার কোনো ছেলে দেখে জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিল। সে ছিল তার ভাইয়ের ফ্রেন্ড রাভিন। আহা, কি সুদর্শন পুরুষ! লাবিবা তো প্রথম দেখতেই মনে ঘন্টা বাজায় শুরু করে দিয়েছিল, কিন্তু সেই ঘন্টা বেশিক্ষণ বাজতে পারেনি। তাকে দেখেছিল মূলত তাদের বাড়িতেই কোনো কাজে। সন্ধ্যার একটু আগে তার ভাই লাবিবের সঙ্গে রাভিন তাদের বাড়িতে এসেছিল। পরে মা জোর করে রেখে দিয়েছিল ডিনার করে যেতে। সেদিন সন্ধ্যার পরে তার সাথে লাবিবার কথা হয়েছিল। তখনই কথা জানতে পারলো ওনার কাজিনের সঙ্গেই নাকি ওনার বিয়ে ঠিক আছে। ঠিক তখনই তার মনের ঘন্টা বাজা বন্ধ হয়ে গেল। পরে কাজিনের নাম আর পরিচয় জানার পর লাবিবা জ্ঞান হারানোর উপক্রম। রোদ তার বান্ধবী কিনা বিয়ে ঠিক হয়ে আছে, আর সে কাউকে জানেনি। মনে মনে ভাবছে কলেজে গিয়ে রোদকে ডিটারজেন্ট দিয়ে ছাড়াই থুই দিবে। ঠিক তখনই রাবিন বলে উঠেছিল তাদের বিয়ে ঠিক হওয়ার কথা রোদকে না জানাতে। রোদ জানে না এই ব্যাপারে। রোদের পড়াশোনার ক্ষতি হবে ভেবে রোদের বাবা সবাইকে মানা করেছেন তাকে বলার জন্য। এসব ভাবতে ভাবতে লাবিবা গায়ে গিয়ে নাক টেনে রোদের পাশে থাপ করে বসে পড়ল। লাবিবা এসে বসতে দেখে রোদ তাকে প্রশ্ন করল, কিরে লাবু, ওই ভাইয়া তোকে কি বললো? রোদের প্রশ্ন শুনে লাবিবা কিছুটা ঘাবড়ে গেল। কে বলেছে আমাকে পছন্দ করে, কিন্তু কোনো হারাম রিলেশন করবে না, তাই উনি আমাকে বলেছেন তার সঙ্গে এখন কাজে অফিসে গিয়ে বিয়ে করে আসি। কিন্তু আমি তো ছোট মানুষ, বল এখন কি বিয়ে করা ঠিক হবে? তাছাড়া যদি নতুন ক্রাশ আসে তখন তো আমি আর ক্রাশ খেতে পারবো না। আল্লাহ, তখন পাপ লিখবে না? আল্লাহ, ক্রাশকে কপালে না লিখলেও পাপ, কিন্তু ঠিকই লিখবে।
তাই বিয়ে করব না বলে তাকে মানা করে দিয়েছি। তারপর সে ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেছে বেচারা। বুঝেছিস? এখন আর কোনো প্রশ্ন করবি না। এমনিতে বিয়ে ভাঙার শোকে মন মেজাজ ভালো নেই। চল এবার ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে যাবে। লাবিবার কথা শুনে রোদ তার দিকে কিছুক্ষণ শিকুচকে তাকিয়ে থেকে আর কিচ্ছু না বলে তার সঙ্গে হাঁটতে লাগলো। সে জানে এখন প্রশ্ন করতে করতে শহীদ হলেও সঠিক উত্তর পাবে না, তাই আর খাটল না। এয়ারপোর্টে লাঞ্চে মানুষ খিচখিচ করছে, কোথায় একটু খালি নিরিবিলি জায়গা পাওয়া দুষ্কর। জোবান বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে মানুষের ভিড়ের মধ্যে। তার বিরক্তির আরেকটা কারণও আছে। সেই কারণটা হলো অরিন নামের বেয়াদবটা, যে এই মুহূর্তে জোবানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। এটা ওটা বলে তার বিরক্তি দ্বিগুণ করে দিচ্ছে। জোবান তাতে ধর চেপে হজম করছে তার বকবকানি। কিছু বলতেও পারে না, কারণ তার সঙ্গে অরিনের বাবা এবং তার বড় বাবাও দাঁড়িয়ে আছে। এসে পরে এই মেয়ে তাকে অতিষ্ঠ করে তুলেছে। জোবানের মন চাচ্ছে তাকে কয়েকটা থাপ্পড় মেরে চুপ করাতে, কিন্তু পুরো কপাল তার, সেটা এই মুহূর্তে করতে পারবে না। তাই সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু জোবানের এই চুপ থাকা মনে হয় অরিনের সহ্যই হলো না। অরিন জোবানকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, আচ্ছা বিআই সাহেব, আমরা সবাই একসাথে একই গাড়িতে গেলে কেমন হয়? অনেক মজা হবে কিন্তু, তাই না? অরিনের এবারের প্রশ্নে জোবানের রাগটা আর সামলাতে পারে না। দাঁত কিরমির করে নিচু হয়ে অরিনের কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, একজনের কোলে আরেকজন বসে যেতে অনেক মজা হবে। আঙ্কেলেরা তো এয়ারপোর্টে এসেছেই তাদের আদরের ছেলেদের কোলে করে বাড়ি নিয়ে যেতে। তারা যে যার ছেলেকে কোলে নেবে, আর তুমি বরং আমাকে কোলে নাও, কেমন? তাহলে অনেক মজা হবে। আমরা তো সবাই একই বাড়িতে যাবো, তাই না? বেয়াদব কোথাকার, কমন সেন্সের বাড়ায়ও নাই। বলে জোবান রেগে অরিনের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। এদিকে জোবানের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো অরিন। সে বেয়াদব কি বললো এলো? সে কখন বেয়াদবি করলো? বেয়াদবি করেছে উনি। তার মতো সদ্য 16তে পা দেওয়া বাচ্চাটাকে বলে কিনা ওনার মতো 25 বছরের হাতটা গোটা পুরুষকে কোলে নিতে? সে না হয় ভালোভাবে না ভেবেই বলেছে এক গাড়িতে যাওয়ার কথা, তাই বলে এতগুলো কথা শুনিয়ে আবার তাকে বেয়াদব বলল। এগুলো ভাবতে ভাবতেই অরিন কিছু কথা শোনানোর উদ্দেশ্যে পা বাড়ল জোবানের দিকে। তখনই তার বাবা আরিফ খন্দকার কথা শুনে থেমে গেল। ওই তো ওরা আসছে। আরিফ সাহেবের কথা শুনে সবাই তাকালো তাদের দিকে, সাথে অরিনও থেমে গিয়ে তাকালো। ভিড়ের মাঝখান দিয়ে এগিয়ে আসছে চন্দ্র আর আদিয়াত। চন্দ্র গাঢ় নীল স্লিম ফিট প্যান্ট, তার সাথে মিলিয়ে নীল কোট, নিচে পড়েছে ফ্রেশ সাদা শার্ট। এক হাতে কোটটা খুলে ভাঁজ করে ধরে রেখেছে, আরেক হাতে টানছে ট্রলি ব্যাগ। চুল কিছুটা এলোমেলো, সুদর্শন চেহারাটা গম্ভীর করে হেঁটে আসছে তাদের দিকেই। আদিয়াত বাদামি কোট, ভেতরে কালো শার্ট, কোটের সামনের বোতামগুলো খোলা, কাঁধে ঝুলছে ক্রস বডি ব্যাগ। হাসি হাসি মুখ করে এগিয়ে আসছে তাদের দিকে। আদিয়াত সবাইকে দূরে দেখে হাত নাড়িয়ে বলে, ওই দেখ ওরা। চন্দ্র শুধু চোখ তুলে তাকালো, কিছু না বলে শান্ত ভঙ্গিতে হেঁটে চলো তাদের দিকে। অরিন ততক্ষণে দৌড় মেরে তাদের দিকে এগিয়ে। অরিনের এমন দৌড় দেখে জোবান ভিড় করে বলে উঠল, বেয়াদব কি সাথে বলি? এভাবে দৌড়ে যাওয়ার কি আছে? হেঁটেই তো তাদের কাছে যাওয়া যায়। তাছাড়া তারা তো এইদিকেই আসছে, ইউটার্ন মেরে তো আবার লন্ডনে চলে যাচ্ছে না। বলেই চোখ মুখ কুচকে এগিয়ে গেল তাদের দিকে। প্রধান বাড়ির কিচেনে আজকে সব চন্দ্রের পছন্দের মতো রান্না হচ্ছে। চন্দ্রপ্রভা বেগম নিজের হাতে সব রান্না করেছেন ছেলের জন্য। চন্দ্র আসতে যেহেতু সকালের নাস্তার সময় পেরিয়ে যাবে, তাই একেবারে দুপুরের খাবারের আয়োজনই করে ফেলেছেন তিনি। যদিও একটু টাইমে খাবার খাওয়া লাগবে। রান্না শেষ করে গোছানোর কাজের জন্য কাজের মহিলা জুলেখাকে দিয়ে প্রভা বেগম চলে গেলেন চন্দ্রের রুম দেখার জন্য। ছেলের রুম সব ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেওয়ার জন্য। যদিও গতকাল জলেখাকে দিয়ে এই রুমটা পরিষ্কার করিয়েছেন, তবুও একটু দেখে নেওয়া ভালো, যাতে নিশ্চিত হন তিনি ধুলোবালি কোথাও পড়েনি। চন্দ্র সব সময় তার রুমকে একদম ক্লিন রাখতে পছন্দ করে। চামিলি বেগম সোফায় বসে পানের বাচা সামনে রেখে বসে বসে পান চিবোচ্ছে আর সবার কাজ নিয়ে তোড়জোড় দেখাচ্ছে। ভেতরে তার আদরের নাতি নিয়ে সবার এমন ব্যস্ততা দেখে হয়তো একটু খুশি লাগছে।
উনি এসেছেন 2 দিন হলো, বলেছে বিয়ে শেষ করেই যাবেন। বয়স হয়েছে তার, এখন খুব বেশি জার্নি করতে পারেন না। অনেকক্ষণ গাড়িতে বসলে কোমরে ব্যথা বেড়ে যায়, তাই ঠিক করেছে বিয়ে শেষ হলে গিয়ে একেবারে বাড়ি ফিরে যাবেন। মিহিতা বেগম খাবার সাজাতে ব্যস্ত বারবার, আর মেঘলা বেগম সেই খাবারগুলোই ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছে। জাহিদ সাহেব ফোন করে জানিয়েছেন তারা আসতে আর বেশি সময় লাগবে না। চন্দ্রপ্রভা বেগম সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে নিচে এসে কিচেনে যাওয়ার সময় তার মায়ের কথা শুনে হঠাৎ থেমে গেলেন। হ্যাঁ রে প্রভা, তোদের এমন তোড়জোড় দেখে তো মনে হচ্ছে আজ চন্দ্র বিদেশ থেকে বউ নিয়ে আসছে সাথে করে। বউ নিয়ে আসলে তো ভালোই হতো আম্মা, বয়স তো 28-এর ঘরে, কিন্তু আপনার নাতি তো শুধু বলছে তিনি সময় হলে বিয়ের কথা বলবে। আমাদের জন্য বউ ঠিক করে রেখেছেন, বিয়ে সম্পর্কে কাউকে কিছু বলতে নিষেধ করেছেন। তার ঠিক করা বউ নাকি আরও বড় হবে। আমি জিজ্ঞেস করেছিলাম কে সেই মেয়ে, কিন্তু তোমার ঘাড়তেরা নাতি গম্ভীর কণ্ঠে ঘোষণা করে দিয়েছে উনি ওই মেয়ের ব্যাপারে এখন কিছুই বলবে না। আমাকে বললেন যেন আর ওই বিষয়ে কোনো প্রশ্ন না করি। আমিও আর জিজ্ঞেস করার সাহস করিনি। পরে না আবার রেগে বলে বিয়ে করব না। তার কাছে এটা কোনো অসম্ভব কথা না। আল্লাহই ভালো জানেন কোন মেয়েকে পছন্দ করেছেন। তাদের কথা বলার মাঝে বাইরে থেকে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে প্রভা বেগম দ্রুত সবাইকে ডেকে বাইরে হাঁটা ধরল। জারিন আর মেঘ দুজনেই গেমস খেলছিল। গাড়ি আসার আওয়াজে শুনে তারাও চলে গেল বাহিরে। চামিনী বেগম যেতে পারলেন না, কারণ তিনি উঁচু নিচু জায়গায় হাঁটতে পারেন না, তার হাঁটুতে ব্যথা, তাই তিনি সোফাতেই বসে রইলেন। চন্দ্র গাড়ি থেকে নেমে প্রভা বেগমকে এগিয়ে গিয়ে চন্দ্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। 2 বছর পর ছেলেকে কাছে পেয়ে ওনার বুকের ভেতর জমে থাকা সব ভয়, অপেক্ষা, না বলা কষ্ট হু হু করে বেরিয়ে এলো চন্দ্র। আগে কখনো 1 সপ্তাহের বেশি কোথাও যেত না। তার সেই ছেলে হুট করে লন্ডনে চলে গিয়েছিল 2 বছরের জন্য, কোনো কারণ ছাড়াই। ওইখান থেকে ব্যবসায়িক দায়িত্ব নিয়েছিল, তাই এতদিন পরে ছেলেকে ফিরে পেয়ে প্রভা বেগম খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। চন্দ্রমাকে কাঁদতে দেখে কিছু বলল না, শুধু তাকে জড়িয়ে ধরল। বুঝেছিল মায়ের মানসিক অবস্থা। এরপর সবার সঙ্গে কুশল বিনিময় করল। মাকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। তাদের পিছু পিছু হাঁটতে হাঁটতে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো। বুঝলে চন্দ্র ভাই, আমাকে এমন 2-3 বছর একটা সফর দিতে হবে, তাহলে আমি বাড়ি ফিরে এলে সবাই আমার জন্য আবেগপ্রবণ হয়ে পড়বে। আমার আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করবে। বাড়িতে পড়ে আছি বলে কেউ আমাকে গুরুত্ব দেয় না, কিন্তু সফর থেকে ফিরে এলে তোমার মতো আমিও গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাব। কি বলো ভাইয়া? হ্যাঁ, আসছে গুরুত্বপূর্ণ মানুষ হতে। উনি বাড়ি থেকে কোথাও গিয়ে 1 রাতের জন্য থাকতে পারে না, আবার বলতে আসছে 2-3 বছরের জন্য সফরে যাবে। বলি কি, 2 দিনের জন্য কোথাও গিয়ে থাকার কথা বললেও তো আমি বিশ্বাস করতে পারবো না, আবার কিনা 2-3 বছর। মিহিতা বেগমের ব্যঙ্গ মিশ্রিত বক্তব্য শুনে সবাই হেসে উঠল। জুফান ভাই, তুমি যাওয়ার সময় আমাকেও সাথে নিয়েছো। তোমার মতো আমিও আমার পরিবারের কাছে গুরুত্বহীন। আমাদের ঘরে চন্দ্র ভাইয়ের মতো গুরুত্বপূর্ণ মানুষ হলো রিদওয়ান আহমেদের একমাত্র মেয়ে রৌদ্রময়ী আহমেদ। আমার মতো একটা সুপুরুষ যে ঘরে বসবাস করে সেটা তাদের চোখেই পড়ে না। মেঘের কথা শুনে মেঘলা আহমেদ তার মাথায় ছাটি দিয়ে বলল, চুপ কর ফাজিল, আসছে আমার মেয়ের সঙ্গে তুলনা নিতে। বলতে বলতে তারা ড্রয়িং রুমে এসে পড়ল। চন্দ্র ড্রয়িং রুমে এসে চামিলি বেগমের সাথে কুশলাদি বিনিময় করে সোফায় বসলো। তখনই কাজের মহিলা জলেখা এসে সে শরবত নিয়ে। ওনাকে দেখে চন্দ্র ভালো মন্দ জিজ্ঞেস করলো। জলেখা বেগম তাদের বাড়ির পুরনো লোক কিনা। প্রভা বেগম প্রথমে ছেলের হাতে শরবত তুলে দিলেন, তারপর একে একে সবাইকে। শরবত খেতে খেতে চন্দ্র পুরো ড্রয়িং রুমে রেখে চোখ বোলালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল না। সে তার ব্যাপারে কাউকে জিজ্ঞেসও করলো না, চুপচাপ বসে শরবত খাওয়া শেষ করে গ্লাস টেবিলে রাখতেই জাহিদ প্রধান সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, সবাইকে এখানে দেখছি, কিন্তু আমাদের রোদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? কিরে মেঘলা, রোদকে নিয়ে আসিস নি কেন? আমি না বলেছি ওকে নিয়ে আসার জন্য? ভাইয়া, আমি তো ওকে সঙ্গে নিয়ে আসার কথা জানিয়েছিলাম, কিন্তু ও বলেছে আজ কলেজে ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই কলেজে চলে গেছে। বলেছে পরে এসে
চন্দ্রের সঙ্গে দেখা করার জন্য। কি বলছো ফুপি? আজকে তো কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে বলে আমি জানি না। তাছাড়া অন্য সময় তো আমি না গেলে জীবনেও কলেজে যায় না। আর আজকে কি না আমাকে ছাড়াই চলে গেল, আমাকে কিছু না বলেই। হয়েছে, থাম তোরা। সত্যি মনে হয় ক্লাস আছে, না হলে মেয়েটা মিথ্যা বলবে কেন? তুই হয়তো জানিস না ক্লাসের ব্যাপারে। মেয়েটা কলেজ থেকে ফিরলে তুই গিয়ে নিয়ে আসিস। আমি রুমে গেলাম, তোমরা বসে কথা বলো, আমি ফ্রেশ হব। বলেই ভারী কদম ফেলে সিঁড়ির দিকে চলে গেল চন্দ্র। প্রচন্ড পেট ব্যথা নিয়ে বিছানায় কাতরাচ্ছে রোদ। পেট ব্যথা যতটুকু না করছে তার চেয়ে অভিনয় বেশি করছে সে। তার এই অভিনয়ের কারণ হলো ওই বাড়িতে যাওয়া যেভাবেই হোক আটকানো। কোনোভাবেই সে ওই বাড়িতে যাবে না, তাই অভিনয় মাত্রা আরও একটু বাড়িয়ে দিয়েছে। তার অভিনয়টা শুরু হয় মেঘলা বেগম ফোন করার পর থেকেই। ফ্ল্যাশব্যাক। রোদ কলেজ থেকে ফিরে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হতে না হতেই তার ফোন বেজে উঠল। রোদ গিয়ে ফোন হাতে নিতেই মেঘলা আহমেদের নাম্বার থেকে তার ভ্রু কুঁচকে এলো। ফোন ধরে কানের কাছে নিয়ে হ্যালো বলতে না বলতে মেঘলা আহমেদ বলে উঠল, রোদ তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাড়িতে খাবার খাওয়ার দরকার নেই, এখানে এসে খাবার খাস। তোর বড় মামি জারিন আর মেঘকে পাঠিয়েছে তোকে আনতে। তাড়াতাড়ি এসে পড়িস, বেশি দেরি করিস না, রাখি। বলে রোদকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। মায়ের মুখে এমন কথা শুনে তো রোদের মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হলো। ওই বাড়িতে যাবে না সে বলে সে আজকে কত বিরক্তি নিয়ে কলেজ শেষ করে এসেছে। আসতে না আসতেই এখন কিনা তাকে এখন ওই বাড়িতে যেতে হবে। তার উপর নাকি লোক পাঠিয়ে দিয়েছে তাকে নিতে। এসব ভাবতে ভাবতে রোদের মনটা বিরক্তিতে চিরবির করে উঠল। তার মাকে কতগুলো কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু রোদের দ্বারা জীবনও এমন কাজ কোনোদিনও করা সম্ভব নয়। পরে দেখা যাবে প্রধান বাড়ির একমাত্র কন্যা মেঘলা প্রধান তাকে বিনা টিকিটের ঢিল মেরে চাঁদে পাঠিয়ে দেয়। কিন্তু কথা হলো রোদ তো কোনোভাবেই ওই বাড়িতে যাবে না, তাই উপায় খুঁজতে লাগলো কি করে যাওয়াটা ক্যান্সেল করা যায়। রোদ যখন উপায় খুঁজতে ব্যস্ত ঠিক তখনই ক্ষুধায় তার পেটে কামড়ে উঠল। সকাল 8টায় তাড়াহুড়ো করে একটা স্যান্ডউইচ আর এক গ্লাস দুধ খেয়ে চলে গিয়েছিল কলেজে। দুপুরও তেমন কোনো ভারী খাবার খাওয়া হয়নি, তাই তো এখন পেট কামড়ে ওঠা স্বাভাবিক। পেট হাত দিয়ে হঠাৎই কিছু একটা মাথায় চলে আসতে রোদের চোখ চকচক করে উঠল। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের আওয়াজ শুনে রোদ কিছুটা চমকে উঠল। বুঝতে পারলো তার মায়ের পাঠানো সৈন্যরা এসে পড়েছে, তাই পেট ব্যথার সম্বল বানিয়ে সে তাড়াতাড়ি করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম পেটে হাত দিয়ে। আপাতত এটি তার কাছে না যাওয়ার ক্যান্সেল করার একটা মাত্র উপায়। কাজের মেয়ে আমিনা গিয়ে দরজা খুলে দিল। জারিন ঢুকতে ঢুকতে আমিনাকে উদ্দেশ্য করে বলল, আমিনা আপু, রোদ কোথায়? ছোট আফামনি তো তার রুমে আছে। কলেজ থেকে আয়সা গোসলে ঢুকছিল, এতক্ষণে মনে হয় বাহির বেড়াইয়া গেছে। আপনি যান আপামনির রুমে। বাড়িতে ঢুকেই মেঘ চলে গেল তার রুমে, আর জারিন রোদের রুমে এসে রোদকে পেট চেপে ধরে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে গেল। তার জানা মতে রোদের তো রেডি হয়ে থাকার কথা, ফুপি তো এটি বলেই তাদের পাঠিয়েছে। কি হয়েছে রোদ, এভাবে পেট চেপে ধরে শুয়ে আছিস কেন? তোর তো রেডি হয়ে থাকার কথা। জারিন এর কথা শুনে রোদ কোনো রকমে আস্তে করে বলল, আমি যেতে পারবো না জারিন, আমার অনেক পেট ব্যথা করছে, তোরা চলে যা। কি বলিস এসব? কখন থেকে শুরু হয়েছে ব্যথা? আর আন্টিকে জানাসনি কেন? বেশি ব্যথা না হলে একটু কষ্ট করে আমাদের সাথে ওই বাড়িতে চল, গিয়ে না হয় কোনো ওষুধ খেয়ে নিস। জারিনের কথা শুনে রোদ কিছুটা বিরক্ত হলো। এ দেখছিস না, ব্যথা শোয়া থেকে উঠতেও পারছি না, তারপরে কেমন করে ওই বাড়িতে যাব আমি? বলেই অভিনয় মাত্রা আরো বাড়িয়ে দিল। রীতিমতো কাতরাতে লাগলো, ব্যথাতুর শব্দ করতে লাগলো। হঠাৎ করেই রোদকে এমন কাতরাতে দেখে জারিনও ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারলো না। মেঘকে ডাকতে লাগলো রোদের রুমে আসার জন্য। মেঘ এসে রোদের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, আপু, রোদাপুর কি হয়েছে, এমন করছে কেন? মেঘ, ফুপিকে ফোন করে বল রোদের অনেক পেট ব্যথা করছে, এখনই যেন বাড়িতে আসে, তাড়াতাড়ি বল। রোদ বিছানায় বোর্ডে হেলান দিয়ে বসে আছে, পেটে হাত চেপে। রোদের আব্বু রেদওয়ান আহমেদ বসে আছেন মেয়ের পাশে। অফিসে আজকে কাজের চাপ বেশি থাকায় তার আসতে একটু দেরি হয়েছে। যদিও তার
পরে আসার কথা ছিল জাহিদ প্রধান আর জিহাদ প্রধানের সাথে কিছু, কিন্তু মেয়ের অসুস্থতার খবর পেয়ে তিনি তাড়াতাড়ি চলে এসেছেন। মেঘলা আহমেদ রোদকে খাবার খাইয়ে দিয়েছেন। রোদও তৃপ্তি নিয়ে খাচ্ছে। পেটে প্রচন্ড খিদে, যদিও চেহারায় তা প্রকাশ করছে না। চেহারার দিকে তাকালে মনে হবে জোর করে ধরে খাবার খাওয়ানো হচ্ছে তাকে। খাবার খাওয়ানো শেষ করে মেঘলা বেগম রোদকে ওষুধ খাইয়ে বিছানায় শুইয়ে দিলেন। রেদন আহমেদ ও মেয়ের মাথায় হাত বুলিয়ে আলতো করে চুল টেনে দিতে লাগলেন। বাবার এমন আদুরে হাতের ছোঁয়ায় রোদের চোখে ঘুম ভিড় করলাম। চোখ খোলা রাখতে পারছিল না। কখন যে অভিনয়ের সমাপ্তি দিয়ে ঘুমিয়ে গেল টেরি পেল না। রাত বাজে 10টা। চন্দ্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল চন্দ্র, আর সেই ঘুম ভেঙেছে একটু আগে। ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে আসতে তার ভ্রু কুচকে গেল। চারিপাশে তাকিয়ে দেখলো বাড়িটা কেমন নির্বিল লাগছে। সোফায় শুধু চামেলি বেগম বসে আছেন। চন্দ্র এগিয়ে গিয়ে তার পাশে বসলো। দুজন টুকটাক কথা বলছে। চন্দ্রপ্রভা বেগম কথা বলছে রোদের আম্মুর সাথে। রোদের অবস্থার কথা জিজ্ঞেস করছেন। এখন সুস্থ আছে শুনে তিনি স্বস্তির শ্বাস ফেললেন। কথা শেষ করে ফোন রেখে সামনে তাকাতে দেখলেন চন্দ্র সোফায় বসে আছে। তিনি ছেলের কাছে গিয়ে বললেন, হ্যাঁ রে চন্দ্র, ঘুম ভেঙেছে? আমি এখনই ডাকতে যাচ্ছিলাম তোকে। সেই যে 12টায় খাবার খেয়েছিস আর কিচ্ছু খাসনি। চল খাবার খেতে। তোর বাবা চাচাদের ডেকে আনতে গেছে মিহিদা। চন্দ্র শুধু নাকে মুখে শব্দ করলো তারপর কিছু সময় চুপ থেকে, বাড়ির পিচ্ছুগুলো কোথায়? বাড়ি তো শান্ত কেন? চন্দ্রের মাথা ব্যথা, তাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর বাকি সবাই তোর ফুপিদের বাসায়। জোভানকেও তোর ফুপি ফোন করে নিয়ে গেছে রোদের জন্য ঔষধ আনতে। ওরা না খেয়ে ফিরবে বলে মনে হয় না। মায়ের মুখে রোদের ঔষধ আনতে পাঠানোর কথা শুনে চন্দ্রের ভিতর অস্থিরতা বাড়তে লাগলো। কি হয়েছে তার অ্যাঞ্জেলের? কেন শুধু ওষুধ আনতে হয়েছে? বেশি অসুস্থ নাকি রোদ? সে প্রশ্ন করার আগে চামেলি বেগম আফসোস করে বললেন, আরে মেয়েটাকে আমি আসার পর থেকে এখনো দেখিনি। আজ ভেবেছিলাম পুতুলটাকে একটু দেখব, মিষ্টি আলাপ করব, আর আজকেই কিনা পেটে ব্যথা হলো। হ্যাঁ রে প্রভা কি বললো এখন মেঘলা? হ্যাঁ রে প্রভা কি বললো এখন মেঘলা? পুতুলটার শরীর এখন কেমন? হ্যাঁ আম্মা, ওষুধ খাওয়ার পর ব্যথা কমেছে। ব্যথা কমতেই নাকি ঘুমিয়ে গেছে। ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই। সারা দিন ভারী খাবার না খেয়ে জাকফ্রুট খাবার কারণে এমন হয়েছে। মায়ের কথা শুনে চন্দ্র স্বস্তি নিঃশ্বাস ফেলল। আর কিছু জিজ্ঞেস করলো না, চুপচাপ চলে গেল ডাইনিং এর উদ্দেশ্যে। ঠিক তখনই বাড়িতে ঢুকেন জারিন আর জবান। একটা সুন্দর দিনের সূচনা। আকাশে রং ছড়িয়েছে হালকা কমলা আর সোনালি মেশে, যেন সূর্য ধীরে ধীরে আলোর তুলিতে নতুন দিন আসছে। শীতের আগমনী হাওয়া, ভেজা মাটির গন্ধ ভরপুর, আর সেই গন্ধ শহরের ক্লান্তি যেন মিলিয়ে যায় কিছুক্ষণের জন্য। শহরটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু ধানমন্ডি লেকের চারিপাশে কিছু মানুষের হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে। শীতের আগমনী হাওয়ায় বাতাসে একরকম নরম শীতলতা। রেদন আহমেদ লেকের পাড় ধরে দৌড়ে যাচ্ছে। ওনার পরনে হালকা ধূসর ট্রাউজার আর টি শার্ট। মাথার ক্যাপ ঠিক করতে করতে হাতে থাকা ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে আবারও দৌড়ে চলছে সামনে। ব্যস্ত জীবনের মাঝে শরীরচর্চার শৃঙ্খলা ধরে রাখেন তিনি। তখনই তিনি দূর থেকে দৌড়ে আসতে দেখলেন পরিচিত একটা অবয়বকে। হাতা কাটা ঝোলা ঝোলা টি শার্ট, 3/4 প্যান্ট আর পায়ে জেল, কায়ানো 31 গেটস পড়া চন্দ্র ওনার দিকে দৌড়ে এগিয়ে আসছে। চন্দ্রকে এদিকে আসতে দেখে রেদন আহমেদ দাঁড়িয়ে পড়েছেন। চন্দ্র ততক্ষণে খেয়াল করেছেন ওনাকে। চন্দ্র ওনার কাছে এসে হালকা হেসে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে হাসি মুখে বলেন, হ্যালো ইয়াং ম্যান, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রেগুলারলি জগিং করা হয় নাকি? চন্দ্রের কথায় রেদন আহমেদ হেসে মাথা নাড়েন। আর বলো না, তোমার ফুপের ভাষ্যমতে আমি নাকি দিন দিন ভুঁড়িওয়ালা বুড়োতে পরিণত হচ্ছে, তাই হাঁটাহাঁটি করে ভুঁড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আর কি। তাছাড়া মেয়ে বিয়ে দেওয়া হয়নি, নাতি নাতনির না আসতেই তার আগে তোমার ফুপির চেয়ে আমি বুড়ো হয়ে গেলে ব্যাপারটা কেমন দেখায় বলো?
তাই একটু নিজেকেই ইয়াং রাখার চেষ্টা করছি আর কি। রেদন আহমেদের কথা শুনে চন্দ্রের ঠোঁট সামান্য প্রসারিত হলো, আবার মিলিয়ে গেল। গতকাল তোমার সাথে দেখা করতে যেতে পারিনি, তোমরা না থাকায়। অফিসে গতকাল একটু ঝামেলা হয়েছিল, চাপটা বেশি পড়েছিল। তার উপর রোদের অসুস্থতার কথা শুনে বাড়ি গিয়ে আর সময় পাইনি তোমাদের বাড়িতে যাওয়ার। রোদের অসুস্থতার কথা উঠতেই চন্দ্র বলল, রোদ এখন কেমন আছে? পরে আর কোনো সমস্যা হয়নি তো? না, ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল, পরে আর সমস্যা হয়নি। ফেরার সময় না হয় চলো আমার সাথে, রোদকে দেখে আসবে। তোমাকে দেখলে রোদও খুশি হবে। রেদন আহমেদের কথায় চন্দ্র কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ যাওয়া যায়, গেলে মন্দ হয় না, চলুন তবে। বলেই দুজন পাশাপাশি চুপচাপ কথা বলতে বলতে হাঁটতে লাগলেন লেকের ওয়াকওয়ে ধরে। এখন সকাল 7টা। মেঘলা আহমেদ রোদের রুমে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। ফ্রেশ হতে পাঠিয়ে বিছানা গোছাতে লাগলেন। তার তখনই কলিং বেল বেজে উঠল। বেলের আওয়াজটা শুনে তিনি দরজা খুলতে গেলেন। দরজা খুলে রেদন আহমেদের সাথে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিস্মিতই হলেন তিনি। যে ছেলেকে কোনো অনুষ্ঠানে বলে কয়ে আনা যায় না, সেই ছেলে আজ নিজে থেকে তার দরজায় এটা দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। মেঘলা আহমেদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেদন আহমেদ খানিক বিরক্ত হয়। কি হয়েছে মেঘলা, এভাবে দরজায় দাঁড়িয়ে আছো কেন? আমাদের কি ভিতরে ঢুকতে দেবে না নাকি? এভাবে তাকিয়ে না থেকে দরজা ছেড়ে দাঁড়াও তো, ছেলেটা ভিতরে গিয়ে বসুক। রেদন আহমেদের কথা শুনে মেঘলা বিরক্ত হলো, কিছুই বলে না। চন্দ্রের কাছে এগিয়ে গিয়ে আলাদা আটখানা হয়ে তার হাত ধরে ভেতরে টেনে এনে বসিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটল। ফ্রিজ থেকে কিছু ঠান্ডা পানি এনে তাদের খেতে দিল। চন্দ্রের সাথে টুকটাক কথা বলতে বলতে বলল, হ্যাঁ রে চন্দ্র, এসেছিস যেহেতু একেবারে ব্রেকফাস্ট করে যেতে হবে, কিন্তু না হলে কিন্তু ফুপি কষ্ট পাবে। ঠিক আছে ফুপি, কষ্ট পেতে হবে না, যাও নাস্তা রেডি করো, আমার আবার অফিস যেতে হবে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। চন্দ্রের প্রথম কথা শুনে মেঘলা খুশি হলো। আজই অফিসে যাবে শুনে আটকে উঠল। সে কি, আজই কেন অফিসে যেতে হবে তোকে? এসেছিস তো মাত্র, কাল কয়েকদিন রেস্ট নে, তারপর অফিসে যাস। ভাইয়া আর তোর আঙ্কেল তো আছেই, তারা সামলে নেবে। তাছাড়া এতদিন তো ওখান থেকে কাজই করেছিস, এখনই আবার অফিস? এরপর রেদন আমাদের দিকে তাকিয়ে বললাম, কি গো, তুমি বা ভাইয়ারা কিছু বলনি এই বিষয়ে? তোমরা কেমন করে পারো ছেলেটাকে এভাবে খাটাতে? হ্যাঁ, এসেছে আমাকে কথা শোনাতে, যেন আমার কথা শুনে ওনার ঘাটতারা ছেলে বাড়িতে বসে থাকবে, যেখানে ওনার বাপের কথাই পাত্তা দেয় না। বাপ আরও ওনার কথা শুনে চলে, আর আমি কি না বলবো অফিসে না যেতে? আরে আমাদের নিজেদেরই তো তোমার ছেলের কথা মতো চলতে হয়, আর বলে কি না আমরা খাটাচ্ছি। এই দুঃখ ওনাকে কে বোঝাবেন? মনে মনে এত কিছু বলল, তিনি মুখে কিছুটি বললেন না। ওনার হয়ে চন্দ্র উত্তর দিল, ওনাদের কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে যাচ্ছি অফিসে। চন্দ্রর বিয়ের জন্য এমনিতেই প্রজেক্টের কাজ দেরি হয়ে যাবে, তাই আগে থেকে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে হবে। এখন যাও তো ফুপি, তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমার আবার দেরি হয়ে যাবে। চন্দ্রের কথা শুনে মেঘলা আহমেদ এই বিষয়ে আর কিছুই বললেন না। চন্দ্রকে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে উনি চলে গেলেন রান্নাঘরের দিকে। মেঘলা আহমেদ যেতে চন্দ্র রেদওয়ান আহমেদের দিকে তাকিয়ে বলল, যাকে দেখার জন্য বাড়ি বয়ে আসলাম সে কোথায় আঙ্কেল? চন্দ্রের প্রশ্ন শুনে রেদওয়ান আহমেদ হাসি মুখে বলল, রোদ মনে হয় তার রুমেই আছে, তুমি যাও দেখা করে আসো, আমি ততক্ষণে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। কেমন? ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে রোদ, একেবারে গোসল করে এসেছে। কাল অনেকক্ষণ শুয়ে থাকা আর বেশি ঘুমানোর কারণে মাথা ভারী হয়েছিল, এখন একটু হালকা লাগছে। রোদ হাতে তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে ধীরে ধীরে। এদিকে বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকা চন্দ্রের চোখ আটকে গেল রোদের সেই স্নিগ্ধ রূপে। ভেজা চুলের জগা থেকে জল গড়িয়ে পড়ছে তার গলা আর ঘাড় বেয়ে, আর সেই জলের ফোঁটা নেমে যাচ্ছে কাঁধ গড়িয়ে জামার ভেতরে, যা ড্রেসিং টেবিলের আয়না স্পষ্ট দেখতে পাচ্ছে চন্দ্র। চন্দ্রের মনে হলো যেন রোদের মুখ আর গলায় ছোট ছোট হীরের দুতি লেগে আছে। কালো জামা পরায় রোদের ফর্সা ত্বক আরো দীপ্তিময় লাগছে।
জামার সামনের বাচ্চানগুলো খোলা থাকায় মেইলি বুকের খাঁজ উন্মুক্ত, আর সেখানেই চোখ যেতে চন্দ্রের হার্টবিট বেড়ে গেল। বুকের ভেতর এক অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন তার কেমন গরম লাগতে শুরু করল। ঘামে ভিজে থাকা শরীর পুনরায় আবারও ঘেমে ভিজে উঠেছে। ততক্ষণে রোদ এখানে চন্দ্রের উপস্থিতি টের পায়নি এখনো। চন্দ্র মূলত এতক্ষণ বারান্দায় ছিল। তখন রোদ রুমে না পেয়ে কিছুটা বিরক্ত হয়ে গিয়েছিল। যখন বুঝতে পারলো রোদ ওয়াশরুমে, তখন সে গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। চন্দ্র এবেলায় রোদের কাছাকাছি আসতে আসতে কিছুটা ঠাট্টা সুরে বলে উঠল, সকাল সকাল তোর হটনেসের উত্তাপে যে তোর স্বামীর শরীর জ্বলে যাচ্ছে, সেদিকেও তো একটু খেয়াল রাখতে হবে মিসেস চন্দ্র। নাকি তুই চাইছিস তোর উত্তাপে আমি ঝলসে চাই? হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠে চমকে পেছনে ঘুরল রোদ, আর ঘুরতেই মুখে বিস্ময় হতভম্ব হয়ে গেল সে। হাতে থাকা তোয়ালেটা ততক্ষণে গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে রইল চন্দ্রের দিকে। তার মনে হলো যেন এটা হ্যালুসিনেশন। দুই হাত দিয়ে চোখ কষলে আবারও তাকালো। যখন সে নিশ্চিত হলো চন্দ্রই দাঁড়িয়ে আছে, তখনই রোদের মাথা নিচু করে কেমন হাঁসফাঁস করতে লাগলো। কি বলবে আর কি করবে বুঝে উঠতে পারলো না। হঠাৎ করে রোদের কেমন অস্থির লাগতে শুরু করলো। যার সামনে পড়বে না বলে কাল সারাদিন এত কষ্ট করলো, আর সেই লোক কিনা সকাল সকাল হাজির তার রুমে। এটা ভেবে এই রোদের হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করলো। লজ্জায় ভয় নার্ভাস রোদ কি করবে ভেবে না পেয়ে মাথা নিচু করে মেঝেতে নখ খুঁড়তে খুঁড়তে এসবই ভাবতে লাগলো। মাথা তুলে চন্দ্রের দিকে তাকে কিছু বলার মতো সাহস পাচ্ছে না। আর কি বা বলবে সে। এদিকে চন্দ্র রোদের দিকে তাকে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে তার কার্যকলাপ দেখছে। চন্দ্রকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে রোদ শুকনো চোখ গিলে কিছুটা পিছিয়ে গেল। কিন্তু হায়, রোদের পোড়া কপাল বলে কথা, তার পেছনে তো কোনো জায়গায় নেই। ড্রেসিং টেবিলের সাথে লেপচে দাঁড়িয়ে পড়তে হলো। চন্দ্র এসে একেবারে রোদের সামনে দাঁড়ালো। তাদের মাঝে সামান্য দূরত্ব মাত্র। চন্দ্র এক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করে তাকে। চন্দ্র খেয়াল করলো রোদ আগের চেয়ে অনেক স্লিম হয়েছে। আগে গুলুমুলু কিশোরী রোদকেও কিউট লাগতো। চুলগুলো অনেক বড় হয়েছে। আগে পিঠের মাঝ বরাবর ছিল, এখন কোমর পর্যন্ত হয়েছে। আগে চেহারা বাচ্চা বাচ্চা একটা ভাব ছিল, এখন পরিণত লাগছে। ঠোঁটের ভাঁজের দিকে চোখ পড়তে চন্দ্রের গলা শুকিয়ে এলো। শুকনো চোখ গিল সে। ঠোঁট থেকে দৃষ্টি সরি আস্তে আস্তে নিচে নামতেই তার সরে ঝিম মেরে উঠল। দৃষ্টি আটকে গেল রোদের বুকের উপরে ফর্সা ত্বকে ঝলমল করা কালো তিলটার দিকে। চন্দ্র খোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল সেইখানে। চন্দ্রকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রোদ সাহস করে মাথাটা হালকা উঁচু করে তাকালো চন্দ্রের গতিবিধি বোঝার জন্য। চন্দ্রকে এমন গভীর এক দৃষ্টিতে তার গলার দিকে তাকিয়ে থাকতে দেখে রোদও চন্দ্রের দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। আর তাকাতে লজ্জায় ভয়ে রোদের শ্বাস আটকে আসার উপক্রম। তার গায়ে ওড়না কই? সে ওড়না ছাড়া এই লোকের সামনে দাঁড়িয়েছে। এটা ভেবে রোদ লজ্জায় চোখ চলমল করে উঠল। দুই হাত বুকের সামনে আর আড়ি ভেবে রেখে চোখ মুখ খেঁচে বন্ধ করে মাথা নিচু করে সুকুঞ্চিত হয়ে দাঁড়িয়ে রইল। পেছনে যেহেতু মিরর আছে, তাই ঘুরেও লাভ নেই কোনো। আবার দৌড়েও বাহির হয়ে যেতে পারবে না, কারণ তার বাবা এখন বাসায়। না জানি আবার ওনার সামনে পড়ে যায়, তখন তো ব্যাপারটা আরো বিশ্রী হবে। রোদের কি ওনাকে কিছু বলা উচিত, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ তো বের করতে পারছে না। মনে হচ্ছে তার গলা কেউ চেপে ধরে রেখেছে। চন্দ্রের এমন দৃষ্টির কবলে রোদের মনে হলো তার শরীরে সব শক্তি শুষে নিচ্ছে। তার শরীর কাঁপছে, মাথা ঘোরাচ্ছে, লজ্জায় তার নাজেহাল অবস্থা। চন্দ্র তখনও রোদের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে। রোদকে এমন লজ্জায় অস্থির হয়ে দেখে চন্দ্র যেন কেমন ঘোরের মধ্যে আটকে গেল। রোদের পুরো শরীর চোখ বুলাতে বুলাতে বলে উঠল, 2 বছরে দেখছি তুই আমার কল্পনার চেয়েও বেশি পরিণত হয়ে গেছিস রোদ। আমার শরীরে আগুন ধরানোর মতো পরিণত। কথাটা বলে চন্দ্র রোদের আরো কাছে চলে এলো। রোদের দুই পাশে দুই হাত ড্রেসিং টেবিলের উপর রেখে একেবারে রোদের শরীর ছুঁই ছুঁই করে দাঁড়ালো সে। তারপর ঝোঁকে রোদের কানের নিচে মুখ নিয়ে ঘাড়ে নাক দিয়ে স্লাইড করতে করতে জড়ানো গলায় বলে উঠল, তুই কি কস্তুরি মেরে রেখেছিস নাকি শরীরে? আমার আমার কেমন যেন নেশা ধরে যাচ্ছে।
বলেই সেখানে নাক ঘষতে লাগলো। এদিকে রোদ বেচারি চন্দ্রের এমন হুট করে কাছে আসা শ্বাস আটকে এলো, তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। রোদকে এমন কাঁপতে দেখে চন্দ্র যেন একেবারে এবারে খেয়েই হারালো। গলায় নাক দিয়ে সাইড করতে করতে মুখটা ক্লিভেজের কাছে আনতেই রোদ শরীরে ভার ছেড়ে দিয়েই রোদ ঝলে পড়তে নিতেই চন্দ্রের হুঁশ ফিরে। তাড়াতাড়ি রোদের কোমর জড়িয়ে ধরে সে। অস্থির চন্দ্রের শ্বাস প্রশ্বাস রোদকে বুকে জড়িয়ে রেখে জোরে জোরে শ্বাস টানে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। সে নিজের উপর কিছুটা বিরক্ত। অসুস্থ রোদকে দেখতে এসে তার এতটা কাছে আসা ঠিক হয়নি। চন্দ্র বা কি করত? নিজের বিয়ে করা বউকে এমন কামনাময়ী রূপে দেখলে কোন পুরুষের বা মাথা ঠিক থাকে? চন্দ্রের তো কিশোরী রোদকে দেখলে মাথা ছিমছিম মেরে উঠত। আর এখন সে তো পূর্ণ যুবতী, আবার তার হালাল নারী। কে জানতো এই মেয়ে যে ছোঁয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে? এতটুকুতেই জ্ঞান হারানোর কি আছে সে বুঝলই না। তার এখানে আসাই ঠিক হয়নি। না সে আসতো, না এই মেয়েকে এই রূপে দেখতো, আর না সে কন্ট্রোল হারিয়ে ওর এত কাছে আসতো। এসব ভেবেই বিরক্তি নিয়ে আরও বেড়ে গেল তার। রোদকে কোলে নিয়ে সামনে পা বাড়াতে চন্দ্রকে ডাকতে ডাকতে রুমে ঢুকলো মেঘ। রুমে ঢুকে রোদকে চন্দ্রের কোলে দেখে কিছুটা চমকে উঠে বলল, বড় ভাইয়া, আপুর কি হয়েছে? চোখ বন্ধ করে রেখেছে কেন? আপুর কি আবারও পেটে ব্যথা করছে নাকি? মেঘকে একসাথে এত প্রশ্ন করতে দেখে চন্দ্র কিছুটা থমকে উঠছে। কথা, পেট ব্যথা করলে কি কেউ চোখ বন্ধ করে রাখে? তোর ভীতু আপু তোর বড় ভাইকে সামনে দেখে অতি খুশির ঠেলে অজ্ঞান হয়ে গেছে। এখন আর কোনো প্রশ্ন না করে ফুপিকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। বলে এগিয়ে গিয়ে রোদকে বিছানায় শুইয়ে দিয়ে কিছু সময় ঝুঁকে তাকিয়ে রইল রোদের মুখের দিকে। বাইরে থেকে মেঘলা আহমেদের আওয়াজ শুনে দূরে সরে দাঁড়ালো চন্দ্র। কিছুক্ষণের মধ্যেই হাই হাই করে রুমে ঢুকলো মেঘলা আহমেদ। ওনার পেছনে পেছনে রেদওয়ান আহমেদও এসে পড়েছে।